আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব টাইপ 13 নিয়ে। টাইপ 13-এ পাইরেসি, কপিরাইট এবং তথ্য অধিকার আইন নিয়ে আলোচনা করা হবে। তো চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেনে বলা হয়েছে কোনটি আধুনিক পৃথিবী সম্পদ? আমরা জানি আধুনিক পৃথিবী সম্পদ হচ্ছে তথ্য বা ইনফরমেশন। সো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কপিরাইট আইনের লক্ষ্য কী? কপিরাইট আইনের লক্ষ্য হচ্ছে আমাদের সঠিক অর্থ প্রদান করা, পাইরেসি রোধ করা, তারপর হচ্ছে সৃজনশীল কর্মীদের সৃজনশীল কর্মকে রক্ষা করার অধিকার প্রদান করা। সৃজনশীল কর্মীদের সৃজনশীল কর্মকে রক্ষা করার অধিকার প্রদান করাকেই আমাদের হচ্ছে পাইরেসি আইনের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য। তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারির জন্য কোন সংস্থা গড়ে উঠেছে হচ্ছে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স অর্থাৎ বিএসএ। অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কোনটি বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্সের কাজ অর্থাৎ বিএস এর কাজ কি? বিএস এর কাজ হচ্ছে মেধাস্বত্ব সংরক্ষণ করা। সো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে বিএস এর 2011 সালের প্রতিবেদন অনুযায়ী প্রতি 10 জনের মধ্যে কতজন পাইরেসির অন্তর্ভুক্ত বা পাইরেসি মুক্ত, পাইরেসি করে না হচ্ছে 7 জন, আর অন্তর্ভুক্ত হচ্ছে 3 জন এর মধ্য থেকে। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কোন আইনটি সৃজনশীল কর্মকে মালিকানা নিশ্চিত করে? আচ্ছা, কোন আইনটি? এটা হচ্ছে আমাদের কপিরাইট আইন। অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কপিরাইট আইন এর কার্যকারিতা তাদের নিরুৎসাহিত হওয়ার জন্য নিরুৎসাহিত হওয়ার থেকে রক্ষা করে হচ্ছে সৃজনশীল কর্মীদের। কারণ সৃজনশীল কর্মীরা তাদের নিজস্ব সৃজনশীলতাকে যাতে আরও মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারে, এর জন্য আর কি এই কপিরাইট আইন তৈরি করা হয়েছে। ধরো কেউ একজন সিঙ্গার, সে গান গাইলো এবং সেই গানটাই ধরো আমরা আরেকজন বললো যে এটা আমি গাইছি, তাহলে তার কিন্তু এখানে মেধা বা তার যে ক্রিয়েটিভিটি এটা কিন্তু আরেকজন নিয়ে নিল। এর জন্য কপিরাইট আইন চালু করা হয়েছে। তোমরা দেখবা ইউটিউবে যে তুমি বা ফেসবুকে তুমি একটা গান নিয়ে যদি তোমার অ্যাকাউন্টে দাও, তাহলে সেক্ষেত্রে কপিরাইট ধরার একটাই কারণ যে এটা যার গান বা যার তাকে ক্রেডিট দিতে হবে এবং তার কাছ থেকে অনুমতি নেওয়া। এই ক্রেডিট দেওয়াই হচ্ছে অনুমতি নেওয়া। কেউ একজন আর্টিস্ট, সে ড্রয়িং করেছে, সে একটা সুন্দর ড্রয়িং করেছে বা সুন্দর আর্ট করেছে, সেই আর্টটার অবশ্যই যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে নিচে তার নাম বা কোনো কবিতা বা কবির ধরো কোনো একটা কবিতা তুমি ব্যবহার করেছো কোনো জায়গায়, সেক্ষেত্রে তার ক্রেডিট তাকে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের কপিরাইট আইনের মূল লক্ষ্য বা মূল কাজ আর কি, কপিরাইট ধরা। আচ্ছা, তারপরে দেখো নাগরিকের অন্যতম মৌলিক অধিকার নিচের কোনটি? তথ্য প্রাপ্তির অধিকার। কারণ আমাদের সকলেরই তথ্য জানার অধিকার রয়েছে, নির্দিষ্ট কিছু তথ্য, সকল তথ্য না, এটা নির্দিষ্ট সার্টেন তথ্য যেগুলো রয়েছে নাগরিকের, যেগুলো জানার অধিকার রয়েছে সেগুলো সে তারা জানতে পারবে। তারপর হচ্ছে তথ্য অধিকার আইন এর ফলে আমাদের কি হয়েছে? জবাবদিহিতা বৃদ্ধি হয়েছে, দুর্নীতি বৃদ্ধি পাবে, তারপরে হচ্ছে সুশাসন প্রতিষ্ঠিত হবে না, তথ্য লাভের অধিকার হ্রাস পাবে। আচ্ছা, এটা হচ্ছে জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। তথ্য অধিকার আইনের ফলে আমাদের জবাবদিহিতা, আমাদের যে হচ্ছে কোনো জায়গায় কোনো কর্মী ধরো তথ্য যদি না দেয় সেক্ষেত্রে তাকে জবাব দিতে হবে। দুর্নীতি অবশ্যই হ্রাস পেয়েছে, দুর্নীতি হচ্ছে বৃদ্ধি পায়নি। এছাড়া হচ্ছে আমাদের সুশাসন প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, এই যে তথ্য অধিকার আইনের ফলে। তা আমরা বোঝা যাচ্ছে এখানে হবে না লিখছে, এটা হবে না, ওইটাও হবে না। ওইটা কি হয়েছে? তথ্য লাভের অধিকার হ্রাস পাবে না, বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে ক। দেখিয়ে বোঝা যাচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, বাংলাদেশের কত সালে তথ্য অধিকার আইন চালু হয়? বাংলাদেশে তথ্য অধিকার আইন চালু হয় 2009 সালে। সো আজ ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এর মাধ্যমে আমরা আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ করলাম। আজ এই পর্যন্তই। নেক্সট তৃতীয় অধ্যায়ে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।